এক গ্রামে রামু আর মঙ্গল নামের দুজন নাপিত থাকত। দুজনের দোকান সামনাসামনিই ছিল। রামু কোমল স্বভাবের এবং দয়ালু মানুষ ছিল। ওর দোকানে প্রায়ই এক বুড়ো ভিখারি আসতো। রামু বিনামূল্যে ওই ভিখারির চুল কেটে দিত, নিজের খাবার ওকে খাইয়ে দিত আর ঠান্ডার দিনে ওকে গরম কাপড়ও দিত। অন্যদিকে মঙ্গল একজন চালাক আর কিপটে মানুষ ছিল। ওর দোকানে আসা খরিদ্দারের কাছে আশেপাশের লোকের নামে খারাপ আর চটুল কথা বলতো। আরে দাদা, তুমি রমেশের ছেলের ব্যাপারে কি কিছু শুনেছো? আরে হাই স্কুলে 3 বার ফেল করেছে। রমেশের সব ছেলে বাজে হয়ে গেছে। বেশ, ওর বাচ্চারা আপনার বাচ্চার মতো হতো। রামুর স্ত্রী গর্ভবতী ছিল। এক রাত রামুর বউয়ের পেটে খুব জোরে ব্যথা উঠল। রামু তার বউকে নিয়ে কয়েকদিনের জন্য শহরের হাসপাতালে চলে গেল। ওই সময় যখন ভিখারি গ্রামে এলো, তখন সে দেখল রামুর দোকান বন্ধ আছে। ভিখারি মঙ্গলের দোকানে গেল আর বলল, আরে বাবা, রামুর দোকান বন্ধ আছে। হ্যাঁ, তুমি কি আমাকে খাবার জন্য কিছু দেবে? আমার চুল কেটে দেবে বাবা। আরে ও বুড়ো, তুমি কি আমাকে রামুর মতো ফালতু ভাবছো নাকি? আমার দোকানে সব সময় খরিদ্দারের ভিড় লেগেই থাকে আর আমি খুবই ব্যস্ত থাকি। তোমার চুল কাটার মতো সময় নেই আমার কাছে। আর আমি যদি তোমার নোংরা চুল কাটি, তাহলে আমার হাত পর্যন্ত সবকিছু নোংরা হয়ে যাবে। আর খাবারের কথা, আমি খাবার হোটেলে গিয়েই খাই। এবার চলে যাও এখান থেকে, আমার সময় নষ্ট করো না। কিছুদিন পর যখন রামু তার বউকে নিয়ে শহর থেকে ফিরছিল, তখন সে দেখল বুড়ো ভিখিরি রাস্তায় পড়ে আছে। রামু তার বউকে বাড়ি পাঠিয়ে দিল। বুড়ো ভিখারিকে কাঁধে করে নিয়ে গ্রামের ডাক্তারের কাছে নিয়ে গেল। আমি এনার জ্ঞান ফেরাতে পারবো না। শারীরিক দুর্বলতা আর কয়েকদিন না খাওয়ার জন্য এনার শরীরে রক্ত আর গ্লুকোজের অভাব দেখা দিয়েছে। একে হসপিটালে নিয়ে যেতে হবে। রামু সদ্য হাসপাতাল থেকে তার বউয়ের ডেলিভারি করিয়ে এসেছিল আর ওর কাছে অনেক টাকা খরচা হয়ে গেছিল। রামুর কাছে ভিখারিকে হাসপাতালে ভর্তি করার টাকাই ছিল না। যদি এনাকে হসপিটালে ভর্তি করা হয়, তাহলে একটাই উপায় আছে। আমাকে দোকান অথবা বাড়ির মধ্যে যে কোনো একটা জিনিস বন্ধক রাখতে হবে। বাড়ি বন্ধ রাখলে বউ আর বাচ্চার খুব অসুবিধা হবে। দোকানই বন্ধক রেখে দিই। কিছুদিন বেশি পরিশ্রম করে দোকানটাকেই ছাড়িয়ে নেব। রামু তার দোকান বন্ধক রাখল আর বুড়োকে হাসপাতালে নিয়ে গেল, ওর প্রাণ বাঁচিয়ে দিল। কিন্তু যখন রামু গ্রামে ফিরে এলো, তখন সে দেখল মঙ্গল তার দোকানের ঠিক পাশে নিজের একটা সেলুনের দোকান খুলে দিয়েছে। গ্রামে 3টি দোকান হয়ে যাওয়ার কারণে রামুর ধান্দা খুব খারাপ হয়ে গেল। একদিন রামু মঙ্গলের কাছে গেল আর ওর কাছে বিনতি করল। মঙ্গল ভাই, তুমি কি তোমার ছেলের দোকান অন্য কোথাও সরিয়ে দেবে? আমি একটা ভিখারির জীবন বাঁচাতে গিয়ে নিজের দোকান বন্ধক রেখেছি। আগামী 2 মাসের মধ্যে আমি ধার শোধ না করতে পারলে আমার দোকান আমার হাত থেকে একেবারে বেরিয়ে যাবে, বুঝলে? আরে আমি কি তোমাকে বলেছিলাম যে ভিখারিকে হসপিটালে ভর্তি করো আর তার খরচ তুমি বহন করো? আমার ছেলে দোকান কোথাও সরাবে না। তোমার দোকান তোমার কাছে থাকুক আর না থাকুক, এতে আমার কিছু এসে যায় না। 2 মাস কেটে গেল আর রামু দোকান ছাড়াবার জন্য টাকা জোগাড় করতে পারল না। পাওনাদার তার ঘরে এসে ধমকি দিতে লাগলো যে 1 সপ্তাহের মধ্যে যদি সে টাকা না দিতে পারে, তাহলে রামু তার দোকান হারিয়ে ফেলবে। রামু খুব চিন্তিত হয়ে পড়ল ও ভবিষ্যৎ অন্ধকার দেখতে লাগলো। এক রাত্রে রামু একটা স্বপ্ন দেখল। স্বপ্নে সেই বুড়ো ভিখারিকে দেখল যার প্রাণ ও বাঁচিয়েছিল। রামু, তোমার মতো সৎ মানুষ এই দুনিয়াতে খুব কম আছে। অনেক বছর আগে আমাকে একজন বরদান দিয়েছিল যে আমি মারা যাবার পর আমার শরীর সোনাতে পরিণত হয়ে যাবে। আমার মরার বয়স হয়ে গেছে। কাল যদি তোমার দরজার কাছে আসবো, তুমি আমার মাথাতে একটা লাঠি দিয়ে মারবে আর আমার শরীর মরে গিয়ে সোনা হয়ে যাবে। তারপরে তুমি তোমার বাড়ির আর্থিক সমস্যা তাড়াতাড়ি ঠিক করে নিতে পারবে। পরের দিন যখন রামু ঘুম থেকে উঠল, তখন সে রাত্রে আসা স্বপ্নের ব্যাপারে ভাবতে লাগলো।
রামুর মনে হয়নি যে ওর স্বপ্ন সত্যি হতে পারে, কিন্তু তখনই সামনে সেই বুড়ো ভিখারিকে আসতে দেখল। না, আমি কারোর মাথা লাঠি দিয়ে মেরে তার জীবন নিতে পারবো না। তুমি কারোর জীবন নিচ্ছ না, আমি এমনিতেই মরতে চলেছি। যেতে যেতে আমি শুধু তোমাকে একটু সাহায্য করতে চাই। রামু কাঁপা কাঁপা হাতে বুড়োর মাথায় লাঠির বাড়ি মারল। ভিখারির শরীর মাটিতে পড়ে গেল আর সোনার হয়ে গেল। মঙ্গল ওই সময় দোকানে যাচ্ছিল। ওই সব কিছু দেখে নিল। মঙ্গলের লোভী বুদ্ধি ভাবল, মনে হচ্ছে সকালের এই সময় একটা শুভ মুহূর্ত। হ্যাঁ, যদি এই সময় বাড়ির দরজার সামনে কেউ আসে, ভিখারির মতো তার মাথায় লাঠি দিয়ে মেরে দিলে সেটা নাকি শরীর সোনার হয়ে যায়। আমি একটা না 3-3টে ভিখারিকে ডেকে ওদের মেরে দেবো আর ওদের শরীর সোনায় বানিয়ে দেব। তারপর আমি রামুর থেকে 3 গুণ বেশি বড় লোক হয়ে যাব। সেদিন সন্ধেবেলায় রামু মন্দিরে গেল। আরও 3 জন ভিখারিকে পরের দিন সকাল সকাল তার বাড়িতে যাবার নিমন্ত্রণ দিল। আমি সব পূর্ণিমাতে গরিব মানুষকে খাবার খাওয়াই। তোমরা 3 জন যদি কাল সকাল 7টায় আমার বাড়িতে আসো, তাহলে আমি তোমাদের একটু সেবা করার খুব সুযোগ পাবো, বুঝলে? বেচারা ভিখারি পরের দিন খাবার খেতে মঙ্গলের বাড়ি পৌঁছলো। আমাকে তোমাদের চোখগুলো বেঁধে দিতে হবে, আসলে এটা একটা নিয়ম। মঙ্গল, তার বউ আর তার ছেলে মিলে 3 জন ভিখারির চোখে কাপড় বেঁধে দিল আর জোরে জোরে তাদের মাথায় লাঠি মারতে লাগলো। ভিখারিদের চিৎকার শুনে গ্রামের লোক মঙ্গলের বাড়ি পৌঁছলো। 3 ভিখারি মরে গেল, কিন্তু কারোর শরীর সোনার হলো না। গ্রামের প্রধান থানায় খবর দিল যে মঙ্গল 3 জন ভিখারিকে মেরে ফেলেছে। মঙ্গলের ওপর মামলা চলল আর ওর ফাঁসির শাস্তি হলো। মোহিতের পরিবার পুনেতে থাকত। মোহিতের বাড়িতে তার মা আর ছোট ভাই রাকেশ থাকত। মোহিত রোজ তার অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা এক ফকিরকে দোকান থেকে খাবার কিনে দিত। বাবা, তুমি খুবই দয়ালু। পরমাত্মার কৃপা সব সময় তোমার উপরে থাকবে। মোহিত চাকরি করত আর নিজের মতোই কোনো চাকরে মেয়েকে বিয়ে করতে চাইতো। কিন্তু মোহিতের মা উমা মোহিতের বিয়ে কোনো ঘরোয়া মেয়ের সাথে দিতে চাইতো, যে বাড়ির কাজ করবে আর শাশুড়ির সেবা করবে। মা, আমি দীপিকা নামে একটা মেয়েকে চিনি। দীপিকা আমার কোম্পানির সামনে একটা অফিসে চাকরি করে। আমি ওকে বিয়ে করতে চাই মা। না, যদি বৌমা চাকরি করতে যায় তাহলে আমার সেবা কে করবে আর বাড়ির কাজকর্ম কে সামলাবে? এমন বৌমা আমি চাই না যে অফিসে যাওয়ার বাহানায় এদিক ওদিক নানা পুরুষের সাথে ঘুরবে। মা, আজকাল ছেলে আর মেয়ে দুজনেই নিজের নিজের পায়ে দাঁড়ানোর প্রয়োজন। বাড়ির কাজকর্ম আমরা সবাই মিলে করব। দীপিকা আর আমি পরস্পরকে বেশ কয়েক বছর ধরে চিনি আর আমরা দুজন দুজনকে ভালোবাসি। না, তুমি বিয়ে করবে আমার পছন্দ করা মেয়েকে। না মা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমারও তো আমার জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার আছে মা। মোহিত দীপিকাকে বিয়ে করে আনে। তাহলে তুই শুনলি না, নিজের মর্জি মতো কাজ করলি। এবার কান খুলে শুনে রাখ, বাড়ি জমি কোনো কিছুর অংশই তুই পাবি না। মোহিত আর দীপিকা হতাশ হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ওরা ভাড়ায় একটা ফ্ল্যাট নিয়ে থাকতে শুরু করে। কিছুদিন সব ঠিকঠাক চলতে থাকে। মোহিত আর দীপিকা নিজেদের ছোট জগতে আনন্দেই ছিল, কিন্তু ওদের সমস্যা সেদিন শুরু হলো যখন দীপিকা প্রেগন্যান্ট হয়ে পড়ে। দীপিকা রোগা মানুষ ছিল। প্রেগন্যান্সির সময় অনেক বমি হওয়ার জন্য ওর মাথা ঘুরতে থাকে। ডাক্তার দীপিকাকে কিছুদিন বাড়িতে বিশ্রাম নিতে বলে। দীপিকা পর পর অনেকদিন ছুটি নেওয়ার দরুন কোম্পানি ওকে চাকরি থেকে বরখাস্ত করে। মোহিতের একার পক্ষে ফ্ল্যাট ভাড়া, সংসার আর ওষুধের খরচ টানা মুশকিল হয়ে যাচ্ছিল। ওদিকে উমা নিজের ছোট ছেলে রাকেশের বিয়ে
নিজের পছন্দ মতো মেয়ের সাথে দিয়েছিল। একদিন যখন উমা মোহিতের বন্ধুর থেকে মোহিত আর দীপিকার খারাপ অবস্থার কথা জানতে পারে, তখন উমার মন খারাপ হয়ে যায়। সে রাকেশকে বলে, বাবা রাকেশ, মোহিত আর দীপিকাকে বাড়িতে নিয়ে এসো। দীপিকা যেমনই হোক আমার বৌমাই তো হয় না, আমি প্রেগনেন্সির সময় খেয়াল রাখবো। ঠিক আছে মা। রাকেশ ভাবে, প্রথমে বলেছিল দাদা বাড়ির জমির কোনো ভাগই পাবে না, আর এখন ওদের উপর এত দয়া হচ্ছে। দাদা বাড়ি এলে মা আমাদের দুজনের মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করে দেবে। আমি মায়ের ইচ্ছে মতো বিয়ে এই জন্যই করেছি যে মা বাড়ি আর জমি শুধু আমার একার নামেই করবে, না হলে আমিও আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে পারতাম। রাকেশ মোহিতের কাছে না গিয়েই নিজের মাকে বানিয়ে মিথ্যে কথা বলে। মা, আমি দাদার বাড়ি যেতেই দাদার বৌদি আমাকে খুবই অপমান করলো। ওরা দুজন ধাক্কা দিয়ে আমাকে ফ্ল্যাট থেকে বের করে দেয়। এরপর আমি ওদের কাছে কখনো যাব না। একদিন মোহিত অফিস থেকে বেরোনোর সময় ফকির তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে মোহিত, আজকাল খুবই হতাশ হয়ে থাকো? বাবা, বিয়ের পর আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এখন আমার স্ত্রী প্রেগনেন্ট, ওর শরীরটাও ভালো নেই, ওর চাকরি চলে গেছে। আমি একা একা সব খরচা সামলাতে পারছি না। আমার বউ জানে না যে আমি 2 লাখ টাকার ঋণে ডুবে আছি। জানি না বাবা, আমাদের কি হবে। আমার তো আর বাঁচার ইচ্ছেই নেই। ঘাবড়িও না বাবা, আমরা সবাই পরম পিতার ঈশ্বরেরই সন্তান। যখন ঈশ্বর কাউকে সংসারে পাঠান, তাকে পুরো তৈরি করে এই সংসারে পাঠান। উনি নিশ্চয়ই তোমাকে পথ দেখাবেন, শুধু ধৈর্য হারিও না বাবা। মোহিত ফকিরের কাছ থেকে বিদায় নেওয়ার সময় ফকির লুকিয়ে মোহিতের প্যান্টের পকেটে কিছু ঢুকিয়ে দেয়। মোহিত বাড়ি পৌঁছে যখন সোফাতে বসে, তখন ওর পকেট থেকে কিছু একটা ওকে খোঁচা মারে। মোহিত পকেটে হাত দিয়ে জিনিস বার করে দেখে একটা ক্লাচার আর একটা চিরকুট। এই ক্লাচার আমার পকেটে কি করে এলো? দীপিকা, এটা কি তোমার? না, এটা আমার নয় তো। এই চিরকুটে কি লেখা আছে? এটা জাদু ক্লাচার। এটা চুলে লাগাতেই ইচ্ছে মতো চুলের কাটিং আর শেপও দেওয়া যায়। এই ক্লাচারটা ওই ফকিরটা আমার পকেটে দেয়নি তো? পরের দিন মোহিত যখন অফিস বিল্ডিং এর বাইরে পৌঁছায়, তখন ফকির ওখানে ছিল না। এই ক্লাচারটা দিয়ে আমি কি করতে পারি? হ্যাঁ, আমি অফিসের পর কোনো সেলুনে কাজ করতে পারি। মোহিত একটা দামি সেলুনে গিয়ে ক্ল্যাচারটার বিষয়ে সব কথা বলে। ও সঙ্গে সঙ্গে সেলুনে কাজ পেয়ে যায়। মোহিত 1 ঘন্টাতেই 1 ডজন মেয়ে চুলের মনের মতন ইচ্ছে কাটিং শেপ করে দিতে পারে। মোহিতের আর্থিক সমস্যা মিটে যায়, খারাপ সময় কেটে যায়। মোহিত ধার শোধ করে দেয়, আর দীপিকারও সেফ ডেলিভারি হয়। মোহিত চাকরি করতে থাকে আর দীপিকা নিজের একটা সেলুন খোলে। জাদু ক্ল্যাচারের মাধ্যমে দীপিকা আর মোহিত খুব বড়লোক হয়ে যায়। নিজেদের রোজগারের অর্ধেক ওরা গরিবদের বিলিয়ে দিত। রাকেশ যখন দেখে ওর দাদার বৌদি খুব ধনী হয়ে গেছে, তখন ও একদিন মোহিতের বাড়িতে যায় আর ওকে পটাতে থাকে। মোহিত দাদা, তোমাদের কথা আমার খুব মনে পড়ে। আমি মাকে অনেকবার বলেছি যে দাদাকে এবার বাড়ি নিয়ে এসো, কিন্তু মা মানতেই চায়নি। তুমি তো জানো আমি কোনো কাজকর্মও করি না। পুরনো বাড়ি থেকে যা ভাড়া আসে তাতেই আমার সংসার চলে। এখন বাড়ির অবস্থা খুবই খারাপ। মা ওদিকে অসুস্থ। দাদা, তুমি কি তোমার জাদু ক্লাচার কিছুদিনের জন্য আমাকে দিতে পারবে? হ্যাঁ রাকেশ, কেন দেব না? তুই এটা নিয়ে যা আর টাকা রোজগার কর, তারপর আমাকে ফিরিয়ে দিস। রাকেশ জাদু ক্ল্যাচার নিয়ে চলে যায়। ও পরের দিন আসল জাদু ক্ল্যাচারের মতো দেখতে একটা নকল ক্ল্যাচার মোহিতকে ফিরিয়ে দেয়। পরের দিন যখন দীপিকা জাদু ক্ল্যাচার ব্যবহার করে, তখন সেটার কোনো ফলই হয় না। দীপিকা রাকেশকে ফোন করে। হ্যালো রাকেশ, জাদু ক্ল্যাচার কাজ করছে না কেন? আমি কি করে জানি? তোমার ক্লাচার তুমিই জানো, খারাপ হয়ে গেছে বা এক্সপায়ার হয়ে গেছে। এবার আমি আসল জাদুর ক্লাচার দিয়ে অনেক টাকা কামাবো। রাকেশ নিজের সেলুন খুলে ফেলে। বসে পড়ুন ম্যাডাম, আমি 1 মিনিটে আপনার চুলের কাটিং করে দেবো। রাকেশ যেই মহিলাটির চুলে ক্ল্যাচার লাগায়, তখনই মহিলাটির চুল জ্বলতে থাকে আর সে ন্যাড়া হয়ে যায়। হে ভগবান, আমার চুল কোথায় গেল? মহিলাটি নিজের বরকে ডেকে নিয়ে এসে রাকেশকে খুব পেটায়। বাইরে দাঁড়িয়ে ফকির হাসতে থাকে।